মডালের সাথে মডাল ভার্বের সাথে যদি দিই কি, যদি বি থাকে তাহলে আমরা কি বসাবো? ভার্বের V3 আমরা কি বসাবো? যদি মডালের সাথে বি থাকে, ঠিক আছে, মডালের সাথে যদি বি শব্দটা থাকে তাহলে আমরা তার পরের ভার্বটা কি পরিবর্তন করব? V3। এখন দেখো মডালের সাথে, এই সেম মডালের সাথে যদি আমাদের কি থাকে? হ্যাভ ভার্ব থাকে। কি ভার্ব? হ্যাভ ভার্ব। যেমন থাকে না মাস্ট হ্যাভ, যেমন শব্দটা যদি আমাদের থাকে যে মডাল, একটা মডাল ভার্ব, তার সাথে যদি আমাদের হ্যাভ সংযুক্ত থাকে তাহলে আমরা কি বসাবো? V3 বসাবো। বোঝা গেছে তো? আচ্ছা, এখন আমি কিন্তু আরও বলেছিলাম টু ডু ভার্ব। টু ডু ভার্ব যদি থাকে, তারপর যদি গ্যাপ থাকে তাহলে আমরা কি দেব? টু ডু ভার্ব। টু ডু ভার্ব যদি থাকে তাহলে আমরা ভি অন কি বসাবো? ভি অন। এখন যদি আমরা দেখো যেটা আমরা বলতে পারি, যেমন টু হ্যাভ ভার্ব। কি ভার্ব? টু হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব চিনেছি তো নাকি? টু হ্যাভ ভার্ব থাকলে কিন্তু আমরা V3 বসাবো। কি বসাবো? V3। টু হ্যাভ ভার্ব কোনগুলো? যেমন আমরা একটু আগে পড়লাম হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এবং শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। টু হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে আমরা V3 বসিয়ে দেব। এখন যেটা কোশ্চেন আসলো যে টু বি ভার্ব। এখন টু বি ভার্ব দেখো, টু বি ভার্ব শব্দটা, যে টু বি ভার্বে একটু ঝামেলা আছে। টু বি ভার্ব, এই টু বি ভার্ব যদি অ্যাক্টিভ অবস্থানে থাকে, তোমার যে লাইনটা তোমার সামনে আসবে, সেন্টেন্সটা অ্যাক্টিভ, এবং যদি প্যাসিভে থাকে, কিসে? প্যাসিভ এবং প্যাসিভ। যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমরা কি দেব? আইএনজি। যেমন অ্যাক্টিভ, আমি কিন্তু একটু এক্সাম্পল দিয়েছিলাম যে ধরো হুডির কথা বলি, যেহেতু শীতকাল, হুডি ইজ ইম্পোর্টেড বা ইম্পোর্ট, হুডি ইজ ইম্পোর্ট ফ্রম কোথা থেকে? ধরো ইন্দোনেশিয়া। হুডি ইজ ইম্পোর্ট ফ্রম ইন্দোনেশিয়া। তাহলে এখানে কোন ফর্ম আসলো? এখানে কিন্তু মানে এই সেন্টেন্সটা কোন রূপে থাকলো? হুডি কি একা একা আসতে পারে? কার সহযোগিতা লাগে? হয়তো কোনো গভর্নমেন্টের সহযোগিতা লাগবে। গভর্নমেন্টের সহযোগিতা তো মাস্ট বি লাগবে, সাথে করে পোশাক খাতের যে মন্ত্রী থাকবে, বস্ত্রমন্ত্রী, তার সহযোগিতা কিন্তু লাগবে। তাহলে এই যে বাক্যটা আমরা যখন ওখানে ব্যবহার করব, এটা কিন্তু অ্যাক্টিভ অবস্থানে আসে, তাহলে আমরা সেখানে আইএনজি যুক্ত করে দেব। এবং যখন আমরা দেব গভর্নমেন্ট, কি দেব? গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট। যখন আমরা গভর্নমেন্ট ইজ কি দেব? ইম্পোর্ট। ইম্পোর্ট যদি থাকে, এটা ব্র্যাকেটের মধ্যে, ইম্পোর্ট, গভর্নমেন্ট ইম্পোর্ট হুডি, সরি হ্যাঁ হুডি, ধরো এখানে জায়গা নেই, আচ্ছা তোমরা বলে দিই, হুডি ফ্রম কোথা থেকে এনেছে? ইন্দোনেশিয়া। তাহলে এখানে কিন্তু গভর্নমেন্ট সরাসরি সংযুক্ত। কার সাথে সংযুক্ত? গভর্নমেন্ট। এটা কিন্তু কি হবে? ইম্পোর্টিং। কি হবে? ইম্পোর্টিং। কিন্তু আগেরটা যখন হচ্ছিল তখন কি হুডি নিজে নিজে আসতে পারতেছিল না, সো সেখানে আমরা ইডি যোগ করব, সেখানে আমরা V3 দেবো। তাহলে যদি প্যাসিভ অপশনে থাকে তাহলে আমরা কি দেবো? V3। যদি অ্যাক্টিভে থাকে তাহলে আমরা কি দেবো? আইএনজি। হুডি, হুডি মানে যেটা টুপিওয়ালা গেঞ্জি, যেটাকে আমরা সংক্ষেপে হুডি বলি। হ্যাঁ, মানে যেটা হচ্ছে যে চেনও থাকে মাঝে মাঝে, যেমন দেখবা, হ্যাঁ হ্যাঁ, মানে কিছু কিছু আছে যেগুলো, এই যে তোমার গায়েই তো আছে। হুডি পরে বললো হুডি কোনটা, মানে আচ্ছা এখন দেখো, তাহলে এটা গেল। এখন যদি আমাদের আসে কি, এরপরে দেখো, এরপরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আমাদের প্রিপোজিশন আসে, বাক্যে কি আসে খেয়াল করো অন্তর। যদি প্রিপোজিশন আসে তাহলে কি দেব? হ্যাঁ, প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন শুধুমাত্র প্রিপোজিশন যদি থাকে কি ব্যতীত? টু ব্যতীত। টু যদি থাকে, শুধু টু। কিন্তু যদি থাকে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, এমন শব্দ যদি থাকে তাহলে আমরা কিন্তু আইএনজি দেবো। কি দেবো? আইএনজি দেবো। শুধুমাত্র প্রিপোজিশন, যেমন এই টু বাদ দিয়ে, প্রিপোজিশন তো আমরা অনেক দেখলাম, যতগুলো প্রিপোজিশন আছে সবগুলো যদি আমরা পাই, তারপরে যদি আমরা একটা গ্যাপ পাই তাহলে কি দেবো? আইএনজি। কিন্তু যদি এই টু থাকে, যেমন টু দিয়ে শুরু হলো, ধরো টু বাই এ পেন, উই গো টু নিউ মার্কেট বা গোস টু নিউ মার্কেট, আমরা কোথায় গিয়েছিলাম? নিউ মার্কেট গিয়েছিলাম। এখন এই টুর পরে এই বাই কিন্তু থেকে যাবে। এখন যদি আমরা দিই ফর বাইং এ পেন, তাহলে ফর যখন আমরা দেবো, এই বাই কিন্তু কী হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। কী হয়ে যাবে? আইএনজি ফর্ম হয়ে যাবে। তাহলে আমরা টু ব্যতীত ফর
বা অন্যান্য যতগুলো প্রিপোজিশন আছে সবগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো, আইএনজি বসাবো। শুধু টু থাকলে ভার্বের অনই বসে যাবে, মানে যে ফর্মটা থাকবে সেই ফর্মই আমরা বসিয়ে দেব। এখন দেখো কথা হচ্ছে এর সাথে কি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, যাবতীয় যতগুলো শব্দ আমরা জানি যে আছে, হ্যাঁ, এই শব্দগুলো কি ওই শব্দগুলো থাকলেও কিন্তু আমরা আইএনজি যুক্ত করব। তাহলে দেখো এখন আরও কি আমরা বইয়ে কিছু রুল দেখেছিলাম, যেমন চিরন্তন সত্য বোঝালে, কি বোঝালে, চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝালে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি বসাবো, এই মিয়া প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আমরা কোন টেন্সে বসাবো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপর সময় উল্লেখ থাকে না এমন শব্দে কি কোন কোন শব্দ যদি থাকে, অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, অকেশনালি যদি শব্দ আমাদের সামনে থাকে নর্মালি, তাহলে আমরা কি বসাবো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, এখন যদি টু বি ভার্ববিহীন বাক্য তোমার সামনে আসে, টু বি ভার্ববিহীন যদি কোনো বাক্য তোমার সামনে আসে, সেটাকে যদি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয় তাহলে কি করবা, ডু, ডাজ বা ডিড ব্যবহার করবা। সেক্ষেত্রে ডু নটও ব্যবহার করতে পারো বা ডোন্টও ব্যবহার করতে পারো, ডাজ নট বা ডাজেন্ট, ডিড নট বা ডিডেন্ট, তুমি যে কোনো শব্দ ব্যবহার করতে পারো। এখন যদি আমাদের সামনে আসে যে এমন একটা শব্দ যেখানে কি আছে, যে ডাব্লিউএইচ কোশ্চেন আছে, কি আছে, যেমন হট আছে, হোয়ার আছে, হুয়াই আছে, হু আছে, হোয়েন আছে, হুজ আছে, এমন কোনো শব্দ যদি আসে তাহলে তারপরে যদি গ্যাপ থাকে, তার সেখানে যদি গ্যাপ থাকে আমরা কি করব, পার্সন অনুযায়ী, কোন কি অনুযায়ী, পার্সন অনুযায়ী সেখানে সাহায্যকারী ভার্ব বা টু বি ভার্ব আমরা বসানোর চেষ্টা করব। যদি সেটা সম্ভব না হয় তাহলে ডু, ডাজ বা ডিড ব্যবহার করব। বোঝা গেছে? এখন যদি কোনো বাক্যে কি আসে, লাস্ট বা লাস্ট নাইট, স্টারডে, এমন যদি কোনো শব্দ কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা কি বসাবো, ভি টু। এই মিয়া লাস্ট নাইট, যেটা দেখলেই তো বোঝা যাচ্ছে যেটা পাস্টে আছে, তাহলে আমরা সেখানে কি বসাবো, ভি টু বসাবো। এখন যদি আমাদের আরও ইম্পর্টেন্টের মধ্যে যদি আসে রুল, যেমন ধরো কোনো বাক্যে তোমার কি থাকে, হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে, যেটা আমরা কিন্তু একটু আগে বললাম টু হ্যাভ ভার্ব, সেখানে কিন্তু আমরা ভি থ্রি বা নাও বা অ্যাট দিস মোমেন্ট কি থাকে, কোনো বাক্যে নাও থাকে এবং যদি অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে আমরা সেখানে কি বসাবো, আইএনজি ফর্ম বসাবো, তাই তো। এখন দেখো নো সোনার হ্যাড ডট 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 দেন, কি থাকে, নো সোনার হ্যাড ডট 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 দেন, এই শব্দ যদি আমরা কোথাও দেখি, নো সোনার হ্যাড, তাহলে আমরা কি করব, প্রথম ভার্ব কি করব, ভি থ্রি, পরেরটা ভি টু, প্রথমটা ভি থ্রি, পরেরটা ভি টু। এখন যদি আমরা কোথাও দেখি সিন্স যুক্ত শব্দ, কি যুক্ত, এবং প্রথম অংশ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনাইট। যদি প্রথমটা দেখি পাস্ট ইনডিফিনাইট তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রথমটা যদি দেখি কি কোন জিনিস, প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরেরটা আমরা কি করব, পাস্ট ইনডিফিনাইট। কিন্তু প্রথমটা যদি দেখি পাস্ট ইনডিফিনাইট, পরেরটা আমরা কি বসাবো, পাস্ট পারফেক্ট। বোঝা গেছে? তাহলে রাইট ফর্ম অফ ভার্ব আমরা জেনে গেলাম। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব আমরা জানলাম, টেন্স সম্পর্কে জানলাম এবং পার্ট অফ স্পিচ সম্পর্কে জানলাম। এখন দেখো কথা হচ্ছে যে এই তিনটে যে অংশ আমরা জানলাম, রাইট ফর্ম অফ ভার্ব কি, রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের সঠিক কি গঠন বা কোন স্থানে তুমি ভার্বটা দিবা। যেমন সবসময় কি আমরা কি ওই যে যখন মিনিং করি তখন মিনিং করার সময় আমরা কি সবসময় বলতে পারি এই কাজটা চলতে চলতে থেমে গেছে, বা এই অত ভেবে যদি তুমি লিখতে যাও তাহলে কি হবে, পরীক্ষার খাতায় দেখা যাচ্ছে ভাবতে ভাবতে শেষ আর লেখা হচ্ছে না। তো সেক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বের অংশটা যদি তুমি খুব ভালো করে দখলে রাখো তাহলে কোন সময় আমরা কোন সেন্টেন্সটা কোন ভার্বে নিয়ে যাব তখন আমরা খুবই দ্রুত সেটা আমরা ব্যবহার করে দিতে পারবো। তাহলে টেন্স আমরা কি, যখন আমরা প্রথমে ফ্রি হ্যান্ড লিখতে যাই তখন আমরা কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবগুলো সংযোগী মানে সবগুলো একত্রিত করে আমরা একটা সেন্টেন্স তৈরি করি নাকি। সেটা তৈরি করার পরে আমরা ওর মধ্যে কিন্তু ভার্ব অনায়াসে নিয়ে আসতে পারি যে আমরা কোন ফর্মে সেন্টেন্সটা তৈরি করতেছি, তারপরে কিন্তু আমরা ভার্ব নিয়ে আসতে গেলে কিন্তু প্রথম ভার্ব তৈরি করতে গেলে তোমার পার্ট অফ স্পিচ দরকার। কি দরকার? পার্ট অফ স্পিচ দরকার। এক্সাম কবে? 24। প্রথমে কি? হ্যাঁ আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে বাংলা, তাহলে গণিত। ও আচ্ছা আচ্ছা, গণিতের প্রস্তুতি কেমন? হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ এটা কি ইংলিশ ক্লাস? ও আচ্ছা আচ্ছা, এখন শোনো কথা হচ্ছে যে
ম্যাথ সম্পর্কেও কিন্তু খুব ভালো অভিজ্ঞতা রাখতে হবে। শুধুমাত্র যে ইংলিশ বা একটা ক্লাস ভালো লাগে এমন হয় না। আমাদের সাবজেক্ট আমাদের এরকম হয় না যে আমাদের একটা সাবজেক্ট ভালো লাগে বলে আমরা একটা পড়তেই থাকি। তো একটাই ধরো A+ পেয়ে গেলাম, অন্যটাই আমাদের কত হলো, অন্যটাই 59 হলো, কথার কথা। তাহলে কি হলো রেজাল্ট? তাহলে ভালো যদি করতে হয়, A+ যদি পাইতে হয়, গোল্ডেন A+ পাইতে হয়, যদি বৃত্তি পাইতে হয়, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা সাবজেক্টে সমানভাবে ফোকাস দিতে হবে। কি দিতে হবে? কোনোটাই যদি একটু অবহেলা করো তাহলে সেই জিনিসটা, যেমন দেখো আমাদের 5টা বন্ধু, ধরো সিম্পল একটা কথা, এখন তুমি 5টা বন্ধুর যে কোনো একটা বন্ধুকে কোনো একটা প্রোগ্রামে ডাকলে না, কি করলে না? ধরো 5টা বন্ধু, একটা বন্ধুকে প্রথম দিন প্রোগ্রামে ডাকলে না, দ্বিতীয় দিনও তাকে ডাকো নাই, 3 নম্বর দিনও তাকে ডাকো নাই, চতুর্থ দিনও তাকে ডাকো নাই, পঞ্চম দিনে তারা পাওয়া যাবে? তুমি ধরো তার কাছে চিঠি নিয়ে গেছো, সে আসবে? আসবে, কিন্তু কি করতে হবে? পায়ে ধরতে হবে, না হলে প্রচুর পরিমাণ মানে কি করতে হবে, তাকে প্রচুর পরিমাণ তাকে কনভেন্স করে তারপরে নিয়ে আসতে হবে যে কী রে কী বিষয়, তার অনেকগুলো মিথ্যা কথা বলতে হতে পারে, তাই না? এই বিষয় কিন্তু এই লেখাপড়াও কিন্তু তাই। ওই যে একটারে তুমি ফেলে রাখছো, সিম্পল একটা কথা, ধুলা জমতে 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 কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে পরীক্ষার আগে তার পায়ে ধরে বসে থাকতেছে মুখস্থ করার জন্য বা সে সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য, তারপরেও সম্ভব হচ্ছে না, কারণ আমি প্রথম থেকে ফাঁকি দিয়েছি। আর প্রথম থেকে যদি খুবই সূত্র মাফিক আমরা পড়াটা কমপ্লিট করি, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা দিয়ে সম্ভব। কয় ঘন্টা? 2 থেকে 3 ঘন্টায় 2 থেকে 3 ঘন্টা কাভারেজ করতে যেয়ে দেখবো তোমার টাইম লেগে যাবে 7 থেকে 8 ঘন্টা। কত ঘন্টা? মানে পিওর পড়া যদি 2 থেকে 3 ঘন্টা যদি তুমি পড়া পিওর পড়াটা দিতে চাও, তাহলে 7 থেকে 8 ঘন্টা বই তোমার সামনে রাখতে হবে। মশা মারতে টাইম যেটা সেটা বাদ, পানি খাইতে গেছো সে টাইম বাদ, আর অন্যান্য কাজে ব্যবহার যেগুলো আমরা করব সে টাইম বাদ দিয়ে কোনটুক পড়তেছি সেটা লিখে রাখবা খাতায়, যে কয় মিনিট আমি পড়লাম মন দিয়ে, দিয়ে তারপরে 1 ঘন্টা পূরণ করতে কতটুকু সময় লাগে আমাকে জানাবা। 1 ঘন্টা পূরণ করতে কত ঘন্টা সময় লাগে? 5 ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টা দেখবো প্রাথমিকভাবে 1 ঘন্টা যদি পিওরভাবে তুমি পড়তে চাও কত ঘন্টা লাগবে? 5 ঘন্টা। কিন্তু পিওর পড়া যদি দাও তাহলে কিন্তু মাত্র 2 থেকে 3 ঘন্টা পড়লেই সম্ভব। সেটা হতে হবে পিওর পড়া, মানে যখন পড়বা তখন পাশে দেখা যাচ্ছে একটা বিল্ডিং রানা প্লাজা ধসে উড়ে গেছে, আমার কথা বুঝেছো? তুমি টের পাও না, পরে যখন মানুষ জানাইছে তখন তুমি উদ্ধার কার্যে গেছো, ঠিক আছে, যে তাহলে একটু বাঁচিয়ে আসি, কারণ সাথে সাথে তো একটু সোয়াবেরও দরকার। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে অনেকে দরকার নেই থাক, মানে তখন আবার যেন ওই মানবতা সেবায় না যেয়ে তখন আবার নিজেকে আবার ওই পড়ার মধ্যে নিযুক্ত করে না, তাহলে কিন্তু আবার পড়া ধ্বংস হয়ে যাবে, কারণ মানবতার সেবা আগে দরকার। হ্যাঁ, কিসের আজান দেয়? তাই না? আচ্ছা, তাহলে আমরা শোনো, তাহলে আমরা আগামী ক্লাসে খুব ভালোভাবে আমরা আবারও শিখবো আগামী ক্লাসে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব, এবং আগামী ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে, কি সেন্টেন্স, খুব সহজে আমরা কিভাবে কমপ্লিটিং একটা সেন্টেন্স গঠন করতে পারবো সেটা সম্পর্কে আমরা জানবো। কমপ্লিটিং স্টোরি সম্পর্কেও আমি জানিয়ে দেবো পরে। কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে জানবো এবং ট্যাগ কোশ্চেন সম্পর্কে আরও ভালো করে জানবো, মানে যত ভালো করে জানলে নিজের থেকে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। এটা অফ করে দাও।